অলরেডি 2026 সালের 2 মাস পেরিয়ে গেছে এবং ক্রিপ্টো একটা নতুন হিস্ট্রি ক্রিয়েট করেছে। চোখের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে পর দুটো কনজিকিউটিভ মান্থ ক্রিপ্টো কিন্তু নেগেটিভে রিটার্ন দিয়েছে, যেটা 2013 সাল থেকে আজ অবধি হয়নি। সো এছাড়াও আর একটা ডায়াগ্রাম যদি আপনাদেরকে দেখায়, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্যান্য ইয়ারগুলোর তুলনায় 2026 সালটা সবচেয়ে বাজেভাবে শুরু হয়েছে। অর্থাৎ 2013 সালের পর থেকে বিটকয়েন রিটার্নের দিক থেকে কিন্তু এই বছর সবচেয়ে কম দিয়ে শুরু করেছে, যেটা এই কালো লাইনটা দেখলেই বুঝতে পারবেন যে অন্যান্য ইয়ারগুলোর তুলনায় কতটা নেগেটিভ। সো এরপর মার্কেট কোন দিকে এগোবে, তার পাশাপাশি আমরা আরও একটু যদি ডিটেলস দেখি তাহলে দেখতে পাবেন শর্ট টাইম ফ্রেমে, অর্থাৎ 2 আওয়ার্সের টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনের মধ্যে একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে, যেটা কিন্তু ভালোভাবে প্লে আউটও হচ্ছে। সো এই পাম্পটা কতক্ষণ থাকবে এই নিয়ে আজকে ডিটেলসে আলোচনা। এ বাদে ইথেরিয়ামের বিষয়ে কভার করব এবং অল্ট কয়েনগুলোর ব্যাপারে একটা মারাত্মক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, আশা করি লাস্ট অবধি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন, এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হন, কারণ রিয়েল টাইম আপডেট অ্যানালিসিসগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পাবলিশ করা হয় এবং সেখানের অ্যাক্সেস কিন্তু পুরোপুরি ফ্রি অফ কস্ট। জয়েন হবেন কোথা থেকে? প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম জয়েনিং লিঙ্ক থাকে, সেখান থেকেই জয়েন হবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। ভিডিওর স্টার্টিংটা আমরা উইকলি ডাটা দিয়েই পাবলিশ করছি এবং এখানে দেখতেই পাচ্ছেন যে কোনো রকম সিচুয়েশনে চেঞ্জ আসেনি। ওভারঅল যে ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা পড়েছিলাম সেই রকম ডাউন ট্রেন্ডের মধ্যেই পড়ে আছি এবং আবারও মাথায় ঢুকিয়ে দিচ্ছি যে বারবার ভাববার কোনো কারণ নেই, বিটকয়েন এখান থেকে পড়তে পারবে না। অবশ্যই পড়ার চান্স আছে। আমরা দেখতে পাই যতবার ডাউন ট্রেন্ড হয়, অর্থাৎ পড়ার সময় মাঝে সাঝে এইরকম টাইপের কিছুটা পাম্প হয়। এখন যে প্রাইসের মধ্যে খানিকটা স্থগিতাদেশ বা পজ দেখতে পাচ্ছেন $60,000 আশেপাশে যাওয়ার পর, সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে এর আগে যেমন কনসলিডেশন দেখতে পেয়েছিলাম তারপর ক্র্যাশ এসেছিল, এখনও কিন্তু সেরকম দেখতে পেতে পারি। সো সেই পসিবিলিটিটা কিন্তু এখনও আছে। সো একদমই ভাববেন না যে যেখানে পড়ে আছে 67,000-এর কাছে সেখানে কিছু সময় কাটানোর পর বেড়ে যেতে পারে। এবার আমরা যদি একটু সুপার ট্রেন্ড ইন্ডিকেটরকেও ফলো করি উইকলি চার্টে, তাহলেও কিন্তু এখানে কোনো রকম রিভার্সালের সংকেত সুপার ট্রেন্ড দিচ্ছে না। সো ওভারঅল মার্কেট কিন্তু এখন বিআরইসি আছে। এবার আমি একটু ছোট টাইম ফ্রেমে চলে যাই। গত ভিডিওতেও আমি এই ঠিক এক জিনিসই দেখিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম যে খুব একটা প্রাইসে মুভমেন্ট আসবে না এবং ম্যাক্সিমাম চান্স আছে এই পার্টিকুলার রিজিয়ন বরাবর, অর্থাৎ 60 থেকে 70 কি $75,000 বরাবর বিটকয়েনের প্রাইস কনসলিডেট করতে পারে এবং সেটা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও বলছি যে ম্যাক্সিমাম পসিবিলিটি আছে আরও 2-3টে সপ্তাহ এই পার্টিকুলার জোন বরাবর বিটকয়েনের কনসলিডেশন। এবার আপনারা যদি একটু আরএসআই এর জোনটা দেখেন, একদমই ওভারসোল্ড রিজিয়নে চলে গেছিল, তো সেই কারণের জন্য কিন্তু সাময়িক আমরা একটা স্বস্তি পেয়েছি। এবার এখানে একটা কথা আমি ইউজ করলাম, দ্যাট ইজ সাময়িক। কেন বললাম? যে একটু যদি আপনারা 3 রেট চার্টের মধ্যেই আগে ফলো করেন তাহলে কিন্তু ডাউন ট্রেন্ডের মোমেন্টে এরকম কিছুটা কনসলিডেশন চলে, যেটা উইকলি চার্টেও দেখালাম। 3 রেট চার্টের মধ্যেও সেম টু সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি। সো সেম জিনিস কিন্তু এখানেও রিপিট হতে পারে। দেন একবার যদি 60 কি $55,000-এর যেই সাপোর্টগুলো দেখতে পাচ্ছেন ব্রেকডাউন হয়ে যায়, $40,000 তো যাচ্ছে বিটকয়েনের প্রাইস। বাট তার আগে শর্ট টার্মের প্রেক্ষাপটে যদি বলতে হয় তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস $67,000-এর কাছাকাছি পড়ে আছে এবং 1-2 দিনে কি হতে পারে সেই বিষয়ে বলতে গেলে আমার যা মত, একটু সামান্য কনসলিডেট হতে আপসাইড যেতে পারে, অর্থাৎ 70 কি $72,000-এর কাছাকাছি কিন্তু টাচ করতে পারে এবং সেই জিনিসটা কিন্তু আগের দিনও রিপিট করেছিলাম। এবার এটা বলার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তার জন্য আমাদের আরও ছোট টাইম ফ্রেমের মধ্যে চলে যেতে হবে। চলে এসেছি আমরা 2 আওয়ার্সের টাইম ফ্রেমের মধ্যে। গত ভিডিওতে আমি এই পার্টিকুলার বুলিশ ডাইভারজেন্সটা দেখিয়েছিলাম, তারপর কিন্তু বেশ খানিকটা আমরা পাম্প পেয়েছি। এর পরবর্তীকালে ভিডিও বানানো হয়নি, বাট তারপরই কিন্তু একটা হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স হয়েছে এবং তার ফল কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটু যদি রিসেন্ট টাইমসে আপনারা দেখেন তাহলে কিন্তু আবার সেমভাবে 2 আওয়ার্সের টাইম ফ্রেমে, অর্থাৎ খুব
ক্ষণস্থায়ী সময়ের জন্য হলেও একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে, অর্থাৎ প্রাইস লোয়ার লো ফর্ম করছে, বাট অ্যাট দ্য মেন টাইম আরএসআই কিন্তু হায়ার হাই ফর্মেশন করছে। সো দিস ইজ কল্ড হিডেন বুলিশ ডাইভারজেন্স, আর এর ভাইসি ভার্সা হলে হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স। এবার আপনারা এখানে 2 আওয়ার্সের চার্টের মধ্যে হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে বলে একদমই ভেবে নেবেন না যে এই পাম্পটা সোজা ডাইরেক্ট 70 কি $71,000 মেন রেজিস্ট্যান্স গন্ডিকে টপকে যেতে পারে। একদমই সেটা হচ্ছে না। এই সামান্য বুলিশ ডাইভারজেন্সের কারণে ম্যাক্সিমাম কি হতে পারে, আমি যেটা মনে করছি, দেখুন সামান্য টাইম এরকম কনসলিডেট হতে হতে এর ওপরের যে রেজিস্ট্যান্স লেভেলগুলো আছে লাইক 68,000, আর তার ওপরে যদি ক্যালকুলেশন করি মোটামুটি 69,000, আর খুব যদি মার্কেট ভালো যায় তাহলে 70 কি 71,000, এই অবধি কিন্তু আস্তে 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 যেতে পারে। সবই কিন্তু এখানে আপেক্ষিক এবং ক্রিপ্টো মার্কেটে এক্স্যাক্ট বলে কিছু হয় না। তো যে ধরনের ডিসকাশনগুলো এখন আপনাদের সামনে করছি, যে মার্কেট পরিস্থিতিতে দাঁড়িয়ে করছি, সমস্ত কিন্তু কিছু আপেক্ষিক। আপনারা যদি মনে করেন যেটা বলবো সেটাই হবে, তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। আবারও রিপিট করছি, আমার মতে মার্কেটে যা অবস্থা এবং যে ধরনের প্রাইস অ্যাকশন শো করছে, তাতে করে 2-4 দিনের মধ্যে ম্যাক্সিমাম পসিবিলিটি আছে বিটকয়েনের প্রাইস কনসলিডেট করতে করতে হায়ার লেভেল বরাবর যাওয়ার, অর্থাৎ মোটামুটি 69,000 কি $70,000 বরাবর টাচ করার। এ বাদে একদমই আপনারা ভেবে নেবেন না যে আপসাইড যে মেজর রেজিস্ট্যান্স আছে সেটা বিটকয়েন ব্রেক করে গিয়ে আবার নতুন করে অল টাইম হাই দেবে। সেই রকম সিচুয়েশন বিটকয়েনের মধ্যে এখনো অবধি আসেইনি বা ক্রিয়েট হয়নি। সো ওভারঅল আমরা যত টাইম ফ্রেমই দেখি না কেন, বিটকয়েন কিন্তু ওভারঅল একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে। তার মধ্যিখানে ছোট ছোট টাইম ফ্রেমের মধ্যে বুলিশ ডাইভারজেন্স, বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হচ্ছে, এবং যে কারণের জন্য 1-2 দিনের অন্তরালে আমরা বিটকয়েনের প্রাইসকে সামান্য বাড়তে দেখছি, সামান্য পড়তে দেখছি, অর্থাৎ একটা রেঞ্জ বাউন্ড মুভমেন্ট বিটকয়েন শো করছে, এবং যেটা কিন্তু ইজিলি আমরা 3 ডের চার্টের মধ্যে বলেই দিলাম যে রেঞ্জটা হচ্ছে 60,000 থেকে 70,000 বা $71,000। এবার আমরা যদি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপে চলে আসি, 2 উইকসের ডাটা দেখি, তাহলে কিন্তু একটা নতুন জিনিস আমাদের সামনে আসছে, যেটা গত ভিডিওতে আমি কভার করেছিলাম যে আপসাইডে লিকুইডিটি আছে। সেই দিন কিন্তু তলা দিয়ে কোনো রকম লিকুইডেশন ছিল না, বাট রিসেন্ট ডাটা থেকে দেখা যাচ্ছে যে লোয়ার সাইডেও, অর্থাৎ মোটামুটি 65 থেকে $64,900 কাছাকাছি বেশ ভালো অ্যামাউন্টের লিকুইডেশন আছে। সো আবারও যদি আমরা আমাদের 2 আওয়ার্সের চার্টে চলে আসি, কনসলিডেট হতে হতে আপসাইডে বাড়লো, দিয়ে কোনো একটা রেজিস্ট্যান্স ফেস করে কিন্তু ম্যাক্সিমাম পসিবিলিটি আছে বিটকয়েনের জন্য আবার সেই 68 বা 69,000-এর কাছাকাছি, অর্থাৎ এই পার্টিকুলার রিজিয়ন বরাবর বিটকয়েনের প্রাইস প্লামেট হয়ে যাওয়ার। সো আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে একটা বোরিং টাইম ফেজের মধ্যে আমরা এন্টার করেছি, যেখানে বিটকয়েনের প্রাইস না খুব একটা বাড়বে না খুব একটা পড়বে, বাট এই জিনিসটা আপনারা মাথায় রাখুন যে ওভারঅল ডাউন ট্রেন্ডের মধ্যেই আছি। যতক্ষণ না আমরা একটা প্রপার রেজিস্ট্যান্স, যেটা $1,00,000, আবারও মনে করিয়ে দিচ্ছি, ক্রস করে উঠতে না পারছি, ততদিন বিটকয়েনের মধ্যে এই ডাউনফলের পসিবিলিটি কিন্তু 90 থেকে 95% থেকেই যাবে, এবং এটা যদি লং লাস্টিং হয় বিটকয়েনের প্রাইসকে $40,000 আশেপাশে, ইভেন তারও তলায় ঠেলে দিতে পারে। এবার 2 আওয়ার্সের টাইম ফ্রেম অনুযায়ী বা 1 ডে টাইম ফ্রেম অনুযায়ী বিটকয়েনের পাম্প হওয়ার পেছনে কিছু যুক্তিও আছে, যার জন্য আমি আর্টিকেলটা খুলে নিচ্ছি। রিসেন্ট টাইমসে আপনারা যদি দেখেন ইউএসসিপিআই ডাটা, অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স ডাটা এসেছে, যে ডাটাটা কিন্তু খুব একটা নেগেটিভ নয়। ওভারঅল আমরা যদি দেখি আগের বছরের জানুয়ারি মাসের তুলনায় অনেকটাই কিন্তু সিপিআই, অর্থাৎ ইউএস সিপিআই কন্ট্রোলের মধ্যে এসে গেছে, কারণ ইনফ্লেশন বেশ কিছুটা হলেও ট্রাম্প গভর্নমেন্ট কন্ট্রোলের মধ্যে আনতে পেরেছে, সে ট্যারিফ ইম্পোজ করেই হোক বা আরও বিভিন্ন ওয়ার সিচুয়েশন ক্রিয়েট করেই হোক না কেন। সো এই কারণের জন্যও কিন্তু রিসেন্ট টাইমসের মধ্যে সামান্য হলেও আমরা পাম্প দেখতে পাচ্ছি, বাট সেটা কিন্তু ওই সাময়িক সময়ের জন্য, পার্মানেন্ট নয়। এ বাদেও এফএমসি মিটিং হবে মার্চ মাসে, তার অগ্রিম একটা ফোরকাস্ট আমরা প্রায় পেয়ে থাকি। তো এই ফোরকাস্টটা আমরা যদি দেখাই, তাহলে 92.3% পসিবিলিটি আছে কোনো রকম ইন্টারেস্ট রেট কাট না হওয়ার। সো এফওএমসি মিটিং নিয়ে খুব একটা মাথা ঘামানোর কিছু নেই, কারণ এফওএমসি মিটিংয়ে ইন্টারেস্ট রেট কাট হোক কি বাড়ুক কি কমুক, তার জন্য ক্রিপ্টো মার্কেটে খুব বড় একটা ইম্প্যাক্ট পড়বে না। এবার বিটকয়েন কভার করতে করতে একটা জিনিস আমার মনে পড়ে গেল, তাই কভার করে দিচ্ছি। S&P 500 ইন্ডেক্সের চার্ট যদি দেখেন এবং 1 আওয়ারের চার্ট খোলা, এখানেও দেখবেন কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম কনসলিডেশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো
ক্রিপ্টো মার্কেটেও যা হাল, ইউএস স্টক মার্কেটেরও সেই হাল, এবং জাপানিজ বা ইন্ডিয়ান বা চাইনিজ যে স্টক এক্সচেঞ্জগুলো আছে সেগুলোরও কিন্তু সেম হাল। সো ওভারঅল মার্কেট কিন্তু একটা পজে চলে গেছে, যেখান থেকে আপসাইড যাবে না ডাউনসাইড যাবে সেটা বলা প্রায় ইম্পসিবল। আচ্ছা, আরও কতগুলো ডাটা উঠে আসছে বিটকয়েন রিলেটেড, কভার করে রাখা প্রয়োজন। বিটকয়েন রিটেল নট ডিটার্ড হ্যাজ নাও অ্যাকুমুলেটেড টু হাইয়েস্ট অ্যামাউন্ট ইন 20 মান্থস। এবার এখানে আপনারা গ্রাফটা যদি ক্লিয়ারলি দেখেন, যাদের ওয়ালেটে 10 থেকে 10,000-এর বেশি বিটকয়েন আছে, যাদেরকে আমরা হোয়েলস বলে চিনে থাকি, তারা কিন্তু ওভার দ্য টাইম পিরিয়ডে বিটকয়েনের হোল্ডিংসের পরিমাণ বা অ্যাকুমুলেশনটা কমিয়ে দিয়েছে, একদম জিরোর কাছাকাছি চলে এসছে। ঠিক সেম জায়গাতে যারা রিটেলার্স, যারা বেশি কিছু বোঝে না, বিটকয়েন নামে মাতামাতি করে এবং বিটকয়েন কিনলে ব্যাপক প্রফিট হবে এরকম কিছু একটা মেন্টালিটি নিয়ে চলে, রিটেলার্স যারা, তারা কিন্তু ওভার দ্য টাইম পিরিয়ডে বিটকয়েনের অ্যাকুমুলেশন বাড়িয়েছে এবং এদের কাছে খুব সামান্যই বিটকয়েন থাকে, দেখতে পাচ্ছেন 0.01 বিটকয়েন বা তার কম বেশি, ঠিক আছে। সো মার্কেট ডাটা কিন্তু এটাই সাজেস্ট করছে যে ইন ফিউচার অর্থাৎ 3-4 মাসের মধ্যে বিটকয়েনের প্রাইস কিন্তু আরও ক্র্যাশ করার। আরও একটা ডাটা উঠে আসছে, এবার এই ডাটাটা কিন্তু নর্মাল হোয়েলসরা নয়, এখানে কিন্তু ইনস্টিটিউশনসদের কথা বলছি, এবং ইনস্টিটিউশনস বলতে ব্ল্যাক রক বা ভ্যানিসিকে বা আরও যাদের ইটিএফ লঞ্চ হয়েছিল তাদের কথা বলা হয়েছে। এবার তারা ইনস্টিটিউশনস, মানুষরা তাদের কাছ থেকে ইটিএফ পারচেস করছে, তাদেরকে স্টকে রাখতেই হবে। তো এই ধরনের যারা বিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স ওর্থ অফ ডলার ম্যানেজ করে তাদের কথা বলছি, তারা কিন্তু ওভার দ্য টাইম পিরিয়ড গিয়ে তাদের অ্যাকুমুলেশন বাড়িয়েছে। এবার এদের কাছে প্রচুর টাকা, মানুষের টাকা, গভর্নমেন্টের টাকা, ঠিক আছে। এরা কিন্তু ওয়েলথ ক্যাটাগরির মধ্যে পড়ে না, এরা মার্কেট মেকার ক্যাটাগরির মধ্যে পড়ে। সো এরা কিন্তু কিনেই যাচ্ছে, কারণ মানুষের ইটিএফ এর যোগান এদেরকে মেটাতে হবে। সো এখানে দেখতেই পাচ্ছেন যে প্রাইস পড়ছে, বাট এদের অ্যাকুমুলেশন বেড়েছে। এবার এর ইফেক্ট আমরা কবে দেখতে পাবো সেই বিষয়ে কেউই নিশ্চিত নয়। বিটকয়েন কিন্তু নিজের মতো মুভ করে, বিটকয়েন যদি একটা বিয়ার র্যালিতে প্রবেশ করে যায় তাহলে বিটকয়েনের প্রাইস 40 ইভেন 35,000 ডলারের কাছাকাছি যেতে বাধ্য। আচ্ছা, অনেকক্ষণ বিটকয়েন নিয়ে কভার করলাম, আশা করি ডিটেলসে বোঝাতে পেরেছি রিসেন্ট টাইমসের মধ্যে কি হতে পারে, এবং লঙ্গার টাইম ফ্রেমে আমরা একটা বিয়ারিশ মার্কেটের মধ্যে পড়ে আছি। ইথেরিয়ামে চলে এসেছি, ইথেরিয়ামে সেম টু সেম জিনিস রিপিট হবে যেটা বিটকয়েনে রিপিট হবে। আগের দিনই এই পার্টিকুলার চার্ট দেখিয়ে বলে দিয়েছিলাম যে আরএসআই মোটামুটি একটা ওভারসোল রিজিয়নে টাচ করেছিল, তো এই জায়গা থেকে আমরা একটা বাউন্স দেখতে পেয়েছি। বিটকয়েনের মধ্যে সেম সিচুয়েশন, আপনারা যদি 3 ডে চার্ট করেন বিটকয়েনের মধ্যে, দেখিয়ে দিলাম একটু আগে, ঠিক আছে। তো বিটকয়েন যদি সাময়িক বাড়তে থাকে, অর্থাৎ কনসোলিডেট হতে 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 সামান্য বাড়ে 70-71 অবধি, তাহলে ইথেরিয়ামের প্রাইস 1963 থেকে 2000 বা 2050 ডলার অবধি যেতে পারে। দেন ম্যাক্সিমাম পসিবিলিটি সেটাই আছে যেটা বিটকয়েনে আছে, যে এই প্রাইস ব্র্যাকেট অর্থাৎ 1500 থেকে 2000 বা 2200 রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করার, ঠিক আছে। চলে এসেছি আমরা এক্সআরপি চার্টে। এক্সআরপি চার্টটা এর জন্যই দেখানো যে একটা ক্রুশিয়াল লেভেলে পড়ে আছে। আগের দিনই দেখিয়েছিলাম এই পার্টিকুলার একটা সাপোর্ট রেঞ্জ আছে যেটা মোটামুটি 1.4 থেকে $2 আশেপাশে আছে, ঠিক আছে। তার মধ্যে এক্সআরপির প্রাইস টিকে থাকতে পারলে খুব ভালো, নতুবা এক্সআরপির প্রাইস কিন্তু প্লামেট হয়ে যেতে পারে। তো এখন যা সিচুয়েশন, একদম লোয়ার মোস্ট লেভেলে পড়ে আছে, তার সাথে সাথে আরএসআইও কিন্তু প্রায় ওভারসোল রিজিয়নের কাছাকাছি চলে গেছে, দেখতেই পাচ্ছেন। সো এক্সআরপি খুব ক্রুশিয়াল জায়গায় পড়ে আছে। এখান থেকে যদি কোনোভাবে প্রাইস আর কিছু দিনের মধ্যে $1.2 কি $1 কাছাকাছিও টাচ করে যায়, তাহলে ইজিলি আপনারা ধরে চলতে পারেন এক্সআরপির প্রাইস $0.8 কি তারও তলায় পড়ে যেতে পারে। সো খুব ক্রুশিয়াল লেভেলে পড়ে আছে, তাই চারটা দেখিয়ে দিলাম। আর একটা বিটকয়েন রিলেটেড খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ উঠে আসছে, কভার করে দিচ্ছি। আগের দিনই কভার করেছিলাম যে কোয়ান্টাম টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে না পারলে বিটকয়েনের জন্য খতরা কিন্তু ঝুলছে, এবং যে কারণের জন্য অনেকে বিটকয়েনের ওপর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। কারণ যে হারে কোয়ান্টাম টেকনোলজি ডেভেলপ হচ্ছে, বিটকয়েনের যে ব্লকচেন মেকানিজম সেটাকে ইজিলি ক্র্যাক করতে পারে, এবং একবার ক্র্যাক হয়ে গেলে বুঝতেই পারছেন যে যে কত লস্ট বিটকয়েন আছে সেগুলোকে উইদিন আ সেকেন্ড বিটকয়েনের সাপ্লাই নিয়ে চলে আসা পসিবল। অর্থাৎ যে ওয়ালেটগুলোর মধ্যে লক অবস্থায় আছে, যে ওয়ালেটগুলোর পাসওয়ার্ড অনেকে ভুলে গেছে, সেগুলোকে 1 সেকেন্ডের মধ্যে সাপ্লাই নিয়ে আসা সম্ভব। এবং বিটকয়েনের প্রাইস তাহলে আপনারা ভেবে দেখুন কোথায় চলে যেতে পারে। আমার তো মনে হয় $5-10 অবধি চলে যেতে পারে, ঠিক আছে। তো সেই কারণের জন্য BIP 360 ইমপ্লিমেন্ট করা হয়েছিল, বাট BIP 360-র যে কো অথর বা যে ডেভেলপ করছে সে একটা বিবৃতি দিয়েছে, খুব ইম্পর্টেন্ট, খুব ক্লিয়ারলি শুনুন। 7 years, that's how long Bitcoin researcher and BIP 360 co-author Ethan estimates it would take for blockchain to migrate to full quantum resilience if it started tomorrow। অর্থাৎ কাল থেকেও যদি শুরু করা হয়, 7 বছর সময় লাগবে বিটকয়েনকে পুরোপুরি কোয়ান্টাম মেথডে বা কোয়ান্টাম টেকনোলজিতে শিফট হতে। তো তার মধ্যে অনেক কিছু হয়ে যাওয়া পসিবল। কোয়ান্টাম কম্পিউটার যে স্পিডে অগ্রগতি করছে, সেই স্পিডে 1-2 বছরের মধ্যেই কিন্তু বিটকয়েনের কোরকে হ্যাক করে নেওয়া পসিবল। তো বিটকয়েনের ফিউচার আপনারা যদি একটু দূরদর্শী হয়ে থাকেন তাহলে বুঝতেই পারছেন কতটা ডার্ক অবস্থায় পড়ে আছে। জানি না কি হবে, তবে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই কভার করে রাখলাম। আচ্ছা, এবার আমি একটু অল্ট কয়েনের ব্যাপারে চলে আসছি।
খুব ক্লিয়ার কাট ধারণা দেবো, হয়তো অনেকে ডিমোটিভেট হয়ে যেতে পারে, বাট আমার করার কিছু নেই। চার্ট যেটা বলছে সেটা আমি শো করবো। আমি টোটাল 3 মার্কেট ক্যাপ কিন্তু এটা নয়, ঠিক আছে? এটা হচ্ছে বিটকয়েন, ইথেরিয়াম আর স্টেবল কয়েনগুলোকে বাদ রেখে যে অল্ট কয়েনগুলো মার্কেটে পড়ে থাকে তার সাথে বিটকয়েনের রেশিও। একটু যদি দেখেন 2017 সালে এই পার্টিকুলার মোমেন্টে একটা টপ অল্ট কয়েন র্যালি পেয়েছিলাম। আস্তে 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 2021 সালে আমরা এইখানে অল্ট কয়েন র্যালি পেয়েছি। এবার যদি 2025 সালেতেও চলে আসি তাহলে কিন্তু প্রপার অল্ট কয়েন পাইনি, এবং এই পয়েন্ট কিন্তু আমাদের ডিসেন্ডিং প্যাটার্নকে টাচ পর্যন্ত করতে পারেনি। সো খুব একটা স্পষ্ট কথা, ইন ফিউচার সেইভাবে যেভাবে আমরা 2017 সালে এবং 21 সালে অল্ট কয়েন র্যালি পেয়েছিলাম আর হয়তো পাবো না। এবং এখন অবধি ডিসেন্ডিং প্যাটার্ন ব্রেক করেনি, বাট একটা ঘোস্ট ফিট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। এই যে হলুদ লাইনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন বা বার যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখনও ক্রিয়েট হয়নি, এগুলো ঘোস্ট ফিট। এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি একবার যদি ব্রেকডাউন হয়ে যায় ইন ফিউচারে গিয়ে হয়তো বিটকয়েনের নাম আমরা খুঁজে পাবো, মেবি ইথেরিয়ামও হয়তো থাকবে না। সো বুঝতেই পারছেন এমন একটা ক্রুসিয়াল পয়েন্টে পড়ে আছি যেখান থেকে ক্রিপ্টো মার্কেটের মোড় কিন্তু ঘুরতে পারে, এবং ভয় দেখানোটা কিন্তু আমাদের কাজ নয়, যেটা রিয়েলিটি সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা নিজেরাও বুঝতে পারছেন। এ বাদেও আমরা যদি টুকটাক যে সমস্ত ট্রেন্ডিং অল্ট কয়েন আছে তাদের ডাটায় চলে আসি, যেমন সোলানা নিয়ে একটা আর্টিকেল এসছে, এক্সআরপি নিয়ে বলেই দিলাম, এ বাদে লিঙ্ক থেকে আরম্ভ করে ডট, আরও যে সমস্ত নামি দামি অল্ট কয়েনগুলো চেনেন সমস্ত অল্ট কয়েনগুলোর সেম অবস্থা। সোলানা নিয়ে একটা আর্টিকেল পেয়েছি তাই দেখিয়ে রাখছি, সোলানা কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। যে সোলানা একসময় আমরাই বলছিলাম ইথিরিয়ামকে কম্পিট করতে পারবে, সেই সোলানা এখন অবধি কিন্তু প্রায় 60%-এর কাছাকাছি ক্র্যাশ হয়ে গেছে, $250 কাছাকাছি পড়েছিল, মেবি এখন $80 কাছাকাছি ট্রেড হচ্ছে। এবং ফিউচার্সের ডাটা কিন্তু সেটাই শো করছে। এখানে দেখতে পাচ্ছেন ফান্ডিং রেট নেগেটিভ। আগের দিনই কভার করেছি ফান্ডিং রেট নেগেটিভ মানে যারা ফিউচার ট্রেড করছে তাদের মধ্যে ম্যাক্সিমামই সোলানাতে শর্ট পজিশন ওপেন করেছে, অর্থাৎ তারা চাইছে সোলানার প্রাইসকে আরো তলায় নামাতে। তা বাদেও সোলানার অনচেন অ্যাক্টিভিটিও কমে গেছে, এবং সোলানার অভ্যন্তরে যে ড্যাপসগুলো লঞ্চ হচ্ছে তাদের থেকে যে ফিসটা জেনারেট করতো সোলানা ব্লকচেন সেটাও কিন্তু ওভারঅল গিয়ে ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে। সো ব্লকচেনগুলোর অবস্থা খুব একটা ভালো নয়, এবং এই ধরনের ট্রেন্ডিং ব্লকচেনগুলোর এই অবস্থা হলে আপনারা বুঝতে পারছেন বাকি কয়েনগুলোর কি হতে পারে। যাই হোক, ওভারঅল মার্কেটের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকে 20 ফেব্রুয়ারি, এবং ইউএস সুপ্রিম কোর্ট ট্রাম্পের ট্যারিফ ইম্পোজটা কত কি পার্সেন্ট হবে না হবে সেই বিষয়ে কিন্তু একটা ধারণা দেবে। মেবি ডাটা যদি পাবলিশ হয়ে থাকে তাহলে আমরা টেলিগ্রামে পাবলিশ করে দেবো। এ বাদেও মার্চ মাসটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট সেটা জানার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন হন। সেখানে কিন্তু গতকালই আমি একটা পোস্ট ছেড়েছি যে মার্কেটের সবচেয়ে বড় আনলকগুলোর মধ্যে একটা হতে চলেছে প্রায় $6 বিলিয়ন কাছাকাছি, যেটা কিন্তু অ্যাভারেজ $2 বিলিয়ন কাছাকাছি থাকে পার মান্থ। সো বুঝতেই পারছেন নেক্সট মান্থটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই অবধি যদি ভিডিও দেখে থাকেন, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা অবশ্যই টিপে দিন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।